ভারত থেকে আসা পানিতে ফেনী, কুমিল্লা সহ ৮ জেলায় ভয়াবহ বন্যা, চরম দুর্ভোগে পানিবন্দী মানুষ, তলিয়েছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। বৃষ্টি না কমলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা। দুর্গতদের উদ্ধার স্পিড বোট সহ উদ্ধার সামগ্রী পাঠাচ্ছে বিআইডব্লিউটিএ। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরও মামলা, অভিযোগ তদন্তে ঢাকা জাতিসংঘের প্রতিনিধি দল, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক। এবং মেয়র পদ যেন আলাদিনের চেরাগ, সম্পদের পাহাড় গড়েছেন আখাউড়ার পৌর মেয়র কাজল, ত্রাসের রাজত্বে কোণঠাসায় স্থানীয়রা। দেখছিলেন শিরোনাম, দেশ জনপদ সংবাদের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পানিতে আবারও বন্যা দেখা দিয়েছে দেশের অন্তত ৮ জেলায়। ডুবে গেছে বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। পানিবন্দী অন্তত কোটি মানুষ। চরম দুর্ভোগ পোহাচ্ছে বানভাসীরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। একদিনে টানা বৃষ্টি, অন্যদিকে ভারত বাঁধ খুলে দেয়, দ্রুত বাড়ছে পানি। নদ নদীর দুকুল ছাপিয়ে ভেসে যাচ্ছে লোকালয়। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পথঘাট ডুবে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে বন্যা কবলিত এলাকার মানুষ। উজানের ঢলে মৌলভীবাজারের মনু ও ধোলাই নদীর ৮ স্থানে বন্যা প্রতিরক্ষা বাঁধ ভাঙন দেখা দিয়েছে। মনু নদী বিপদসীমার ১০৮ সেন্টিমিটার, চাঁদনীঘাট এলাকায় ১১৩ সেন্টিমিটার, ধলাই নদীতে ৩৩ সেন্টিমিটার ও জৌরি নদীতে বিপদসীমার ১৮৮ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেক কই যাব, কই কষ্ট জানবাছে না। ভারত থেকে আসা পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় অর্ধশত গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ফসলি জমি ও মৎস্য খামার। দুই উপজেলার ১২০০ পরিবার আক্রান্ত হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে বন্যা দুর্গত যারা আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার, এবং ইতিমধ্যেই আমরা ১৫ মেট্রিক টন চাল এবং ৫ লক্ষ টাকা বরাদ্দ করেছি এবং বিতরণ শুরু হয়ে গেছে। কুমিল্লা নগরীর পাশ ঘেঁষা গোমতী নদী ও ১৪ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কাকরি নদীর পানি বিপদসীমার ৭১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন আশ্রয় কেন্দ্রই একমাত্র ভরসা বন্যা কবলিত মানুষের। আমরা সবাই এখন আশ্রয় কেন্দ্রে যাচ্ছি, যেমন আমাদের স্কুল আছে, মাদ্রাসা আছে। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। প্লাবিত ফেনী সদর, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা। চরম দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। গেল ২ মাসে চতুর্থবার বন্যার কবলে খাগড়াছড়ি। সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে দিঘি নালা ও রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জেলার ৯৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এরকম অবিশ্বাস্য বন্যা আগে কখনো দেখি নাই আমরা। সকাল দিকে পানি বাড়তে আছে, এখনো মানে বাড়িবার সম্ভাবনা বেশি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাজেক সড়কে বাঘাইহাট বাজার, মাচালং ও কবাখালী অংশে পানি উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ আছে। এতে আটকা পড়েছে সাজেক ঘুরতে আসা ২৫০ পর্যটক। টানা ৫ দিনের বর্ষণে লক্ষ্মীপুর জেলার ৪ উপজেলার অন্তত ৩০,০০০ মানুষ পানিবন্দী। উজানের ঢলে ভোলায় মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২০টি গ্রামের অন্তত কয়েক হাজার মানুষ। ৭ দিন ধরে পানিতে নিমজ্জিত বসতঘর, আঙিনা। রান্নার চুলা না জ্বালায় অনাহারে অধ্যারে দিন কাটছে বানভাসীদের। পানিতে আমার তাড়াতাড়ি লামে না, সব বুড়িয়া থাকে, আমরা কোনো জায়গায় যাইতে পারি না, কোনো হাট বাজার আনতে পারি না, চুলা চাকি সব ভিজে গেছে। এদিকে অতি জোয়ারের কারণে ভোলা লক্ষ্মীপুর নৌ রুটের ভোলা অংশের ইলিশা ফেরিঘাট ডুবে থাকায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। ঢাকা থেকে আইছি, ফেরি দিয়ে আইছি, গাড়ি নামামু, জোয়ারের পানির টেলায় নামতে পারি না। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে জানিয়েছেন বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, বন্যা পরিস্থিতির খবরাখবর আমরা জানবো। বন্যা নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে সুমন কবির যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে, এবং মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি। আমরা প্রথমে যাচ্ছি সুমনের কাছে, তিনি রয়েছেন কুমিল্লাতে। সুমন, কুমিল্লার বন্যার পরিস্থিতি এখন কি অবস্থা দেখছেন? যেমনটি আপনি এর আগে বলেছিলেন, এখন কি অবস্থা সবকিছু মিলে জানাবেন আমাদের।
জি লিনি, আপনি যেটা বলছিলেন আমি আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লার যে গোমতী নদী 93 সেন্টিমিটার আসলে বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, তো কুমিল্লা প্রায় 2 লক্ষ লোকের উপর আসলে দুই সাইডে যারা নদীর দুই পাশে বসবাস করে তারা সকলকে আসলে নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলা হয়েছে। এবং আমরা দেখেছি কুমিল্লা আজকে সকাল থেকে কামারখাড়া যে এলাকা আছে সেখান থেকে প্রায় 20-25 লোক আসলে এখন পর্যন্ত নিরাপদ আশ্রয় নিয়ে জেলা প্রশাসন নিতে সক্ষম হয়েছে। তবে একটা জানা রাখি, কুমিল্লা এই পর্যন্ত আমরা দেখেছি কুমিল্লার যে বাঁধের উপরে যে বাটা এখন পর্যন্ত প্রায় 10-12টি জায়গায় আসলে ফাটল দেখা দিয়েছে এবং সেগুলো আসলে মেরামতের কাজ করছে। সাথে সাথে স্থানীয় যারা ছিল আমার সামাজিক সংগঠন, সেই সাথে যারা এলাকার লোক রয়েছে সকল লোক মিলিয়ে আসলে এই ধরনের কাজগুলো করছে। আর একটা বিষয় জানাই, কুমিল্লা যে গোমতী নদী, যে আপনি জানেন এই গোমতী নদী যে ভারতের পাহাড়ের ঢলে যে পানি আসলে আসার কারণে হঠাৎ করে গত 3 দিন যাবত টানা বৃষ্টি এবং সেই সাথে কুমিল্লার যে বিপদসীমা যে মিটার রয়েছে সে সেন্টিমিটার 93 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। একটু জানা কি কুমিল্লার যে আশেপাশে যে অবস্থা আমরা দেখেছি সামগ্রিকভাবে যে সকল আতঙ্কিত, গত 2 রাত ধরে তারা ঘুমাতে পারেনি, এখন পর্যন্ত সবাই কাজ করছে। আমি সেই দিক থেকে যে বলি আসলে এখন পর্যন্ত নিরাপদ স্থানে এবং ঘর বাড়ি যারা রয়েছে সব কিছু আমরা দেখেছি, তারা কিছু নিয়ে উঠতে পারেনি, কাপড় চোপড় যা ছিল ড্যাগ দেখছি কোনো কিছু নিয়েছে, তারা বলছে এক রাতের মধ্যে আসলে বিকারি হয়ে গেছে, সেটা আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটা বিষয় জানাই কি, কুমিল্লার এই পর্যন্ত আমরা যতটুকু জানি আসলে কামারখাড়া তো শুরু করে আপনার দেবিদ্বার, কংসনগর, সেদিকে ঠিক আছে ব্রিজ এবং জগন্নাথপুর, তারপর হচ্ছে কাপ্তান বাজার, সবকিছু সব জায়গাতে আসলে ফাটল দেখা দিয়েছে। সেই ফাটলগুলোতে আসলে যে জেলা প্রশাসনের যেরকম পর্যাপ্ত পর্যবেক্ষণ করা উচিত ছিল আসলে সেরকম আমরা দেখতে পাইনি। তবে সেনাবাহিনী এবং পুলিশ বিজিবি 2-1 রাউন্ড দিল, কিন্তু কাজটা যেটা করা দরকার মানুষের মনে এটা ক্ষোভের সৃষ্টি হয়েছে যে আসলে তারা যে ধরনের পানি উন্নয়ন বোর্ড থেকে যে ধরনের সহযোগিতা চাচ্ছিল সাধারণ মানুষ সেই ধরনের সহযোগিতা আমরা দেখতে পাইনি। আর তার সাথে বড় বিষয় হচ্ছে প্রায় এখানে 700-800 ঘর পানি নিচে পর্যন্ত আমরা ডুবে যেতে দেখেছি এবং সেই সাথে কিছু খামারি ছিল এবং যারা ব্যবসায়ী রেস্টুরেন্ট সবকিছু ডুবে গিয়েছে। তবে আপনাকে একটা জানা রাখি, কুমিল্লার আমরা দেখেছি যে শহরের যদি এখান দিয়ে যদি আসলে ডল নামে এবং যদি নদী বাঁধ ভেঙে যায় তাহলে কুমিল্লা শহর ডুবে যাবে। সেই দিক থেকে যদি সেনাবাহিনী আসলে কাজ করে যাচ্ছেন, তারা চেষ্টা করছেন যেদিকে ঘনবসতি কম এবং যেখানে নিম্নাঞ্চলে এবং জলাশয় সেই ওইদিকে আসলে কিছু করা যায় কিনা সবকিছু মিলিয়ে বলা চলে যে কুমিল্লার যে পারিপার্শ্বিক অবস্থা এবং আমি বলতে পারি কুমিল্লার যে দুঃখ গোমতী নদী আসলে সেটা সত্য কথা, সেটা দুঃখে আসলে পরিণত হয়েছে। গত 30 বছর ধরে কুমিল্লার পরে এই প্রথম আসলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী মৌলভীবাজার কুঠির কাছে। কুঠির বিস্তারিত জানাবেন আপনি। ধন্যবাদ সুমন। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজারের দ্বিতীয় ধাপের বন্যার ক্ষত শুকিয়ে ওঠার আগেই তৃতীয় ধাপে আবার মৌলভীবাজারে বন্যা শুরু হয়েছে। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ধাপের যে বন্যা তার চাইতে প্রকোপ আকারে এই বন্যা ধারণ করেছে এইবারকার মৌলভীবাজারের যে বন্যা সেটা হচ্ছে যে 2018 সালে যে বন্যা হয়েছিল তার চাইতে ভয়াবহ বন্যা। আমি আপনাকে দেখাতে চাই, আমি আছি এখন মৌলভীবাজারের মনু নদীর তীরে, যেখানে মনু নদী ভারতের কৈলাসহর থেকে উৎপত্তি হয়ে এই মৌলভীবাজারের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং মৌলভীবাজারের এই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ইতিমধ্যেই মৌলভীবাজারের ধলাই এবং মনু নদী প্রায় 9টি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। বিশেষ করে যে ভাঙ্গনটি মৌলভীবাজার রাজনগর উপজেলার কদমাটা নামক স্থানে যে ভাঙ্গনটি দিয়েছে সেখানে সেই জায়গায় ভাঙ্গনের ফলে মৌলভীবাজারের সাথে 4টি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ মৌলভীবাজারের যে অবস্থা, বন্যার অবস্থা যত সময় যাচ্ছে ততই হু করে বন্যার পানি বাড়ছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এ পর্যন্ত মৌলভীবাজারে প্রায় 5,000 জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন যে 16টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সবগুলা যেসব জায়গায় বন্যা কবলিত সেই সব জায়গায় মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য তৎপরতা শুরু হয়েছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারে মনু নদী এখন পর্যন্ত প্রায় 119 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কুশিয়ারা নদী প্রায় 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ধলাই নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ মৌলভীবাজারের সার্বিক যে বন্যা পরিস্থিতি অনেকটাই বলা যায় যে যত সময় যাচ্ছে ততই ভয়াবহ আকার ধারণ করছে। এ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে জিআর 20,50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে একটি বিষয় জানাতে চাই, জনপ্রতিনিধি না থাকার কারণে অর্থাৎ অনুপস্থিত থাকার কারণে যে ত্রাণ সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে অনেকটা মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অর্থাৎ মৌলভীবাজারের যে সার্বিক বন্যা পরিস্থিতি সময় যতই যাচ্ছে ততই বন্যার ভয়াবহ অবস্থা ধারণ করছে, নিম্নাঞ্চল অনেকটা প্লাবিত হয়ে পড়ছে। এই ছিল
মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা জানছিলাম বন্যা পরিস্থিতির খবরাখবর সহকর্মীদের কাছ থেকে। কয়েকদিনে ভারী বৃষ্টিতে তলিয়েছে বন্দরনগরী চট্টগ্রামের নির্মাঞ্চল। বহদ্দারহাট, বাকলিয়া, চকবাজার সহ নির্মাঞ্চলে সড়ক ডুবে বন্ধ রয়েছে যানবাহন। পানি ঢুকে পড়েছে নিচু এলাকার ঘরবাড়ি ও দোকানপাটে। জলজটের ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী, অফিসগামী ও দূরপাল্লার যাত্রীরা। একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। সড়ক জুড়ে থই থই পানি, কোথাও হাঁটু পরিমাণ, আবার কোথাও কোমর সমান। সকাল থেকে ভারী বৃষ্টিতে এমনই রূপ ধারণ করেছে বন্দরনগরী চট্টগ্রামের নির্মাঞ্চল। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় রেকর্ড করা হয়েছে ১৪১.৮ মিলিমিটার বৃষ্টিপাত। মরার উপর খানার ঘা হিসেবে যোগ হয়েছে জোয়ারের পানি। ডুবেছে বহদ্দারহাট, মুরাদপুর, কাতালগঞ্জ, বাকলিয়া, আগ্রাবাদ ও চকবাজার সহ অনেক এলাকা। হাঁটু পরিমাণ পানি, কোমর পরিমাণ পানি হয়ে গেছে, ওদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। পানি আর পানি, পানি ছাড়া আর কোনো কিছু দেওয়া হবে না। এখানে পানি সবসময় পানি উঠে এবং ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, গাড়ি ঘোড়া বন্ধ, সিএনজি বন্ধ। পানি ঢুকে পড়েছে নিচু এলাকার দোকানপাট ও বাসাবাড়িতে। স্থানীয়রা পড়েছেন চরম ভোগান্তিতে। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী ও অফিসগামীরা। আমি যাচ্ছি চাকরিতে, এখন যাওয়ার সময় দেখতেছি পানি উঠে গেছে, যার কারণে এখন দোকানে খুলতে পারতেছি না। এখন পানির কারণে যেতেও পারতেছি না, এখানে বেজে যাচ্ছি। বেশি পানির জন্য রাস্তা তুলতে পারি না, তো যে এতখানি করে পানি রাস্তায়, এর মধ্যে মানুষ নেই, কেউ নেই। নগরবাসীর অভিযোগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাজে সমন্বয় না থাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফল মিলছে না। নিউজ ডেস্ক, দেশ টিভি। বৃষ্টিপাত না কমলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাত কিছুটা কমলেও এরপর আবারও বাড়তে পারে। এদিকে দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম চালাতে স্পিড বোট সহ উদ্ধার সামগ্রী পাঠাচ্ছে বিআইডব্লিউটিএ। আর জানাচ্ছেন মাহমুদ হাসান। ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড ভেঙে উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে হঠাৎ তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি। সব ধরনের বিপদসীমা অতিক্রম করে গ্রামের পর গ্রাম ভাসছে অথই পানির নিচে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের বৈঠকে স্পিডবোট পাঠানোর সিদ্ধান্ত হয়। প্রস্তুত রয়েছে ৩টি উদ্ধারকারী জাহাজ। আমরা 10টি বোট পাঠাবো, সেখানে সংগ্রহ করে 10টি বোট পাঠাবো এবং সাথে কিছু উদ্ধার সামগ্রী, লাইফ জ্যাকেট 400 থেকে 500 লাইফ জ্যাকেট পাঠাবো। এবং সাথে সাথে আমরা যদি যখন থেকে যে কোনো জায়গা থেকে যদি আমরা জানি ত্রাণ দিবে, সেই যদি সেটা যদি ডিস্ট্রিবিউট করতে হয়, তাহলে আমরা এই বোটগুলি হয়তো ডিপ্লয় করা যাবে। এবং এখানে এই বোটগুলোতে আমরা একটি উদ্ধার দলও পাঠাচ্ছি, বাংলাদেশ বিআইডব্লিউর পক্ষ থেকে একটি উদ্ধারকারী দল থাকবে সেখানে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জানান, বৃষ্টিপাত না কমলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। মৌসুমী লঘুচাপজনিত কারণে দেশের উপকূল সহ দেশে এবং একই সাথে দেশের উজানে ভারী বৃষ্টিপাত, এবং একই সাথে এই সময়টাতে লঘুচাপের কারণে সাগরের স্বাভাবিক লেভেল একটু হাই ছিল, এবং একই সাথে পূর্ণিমা সময় অতিক্রান্ত হওয়ার কারণে যে স্বাভাবিক যে জোয়ারের পরিমাণ সেটা কিছুটা বেশি বৃদ্ধি পেয়েছিল। এর ফলে পানি, যে আকস্মিক বন্যার পানি কিছুটা নামতেও কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। এবং সব মিলিয়ে আমরা বলতে পারি যে মৌসুমী লঘুচাপজনিত ভারী বৃষ্টিপাত এবং একই সাথে সাগরে লঘুচাপের অবস্থানের কারণে উচ্চমাত্রার জোয়ার এবং পূর্ণিমার অবস্থান ইত্যাদি কারণে আমাদের একটা বন্যা পরিস্থিতি একটা তীব্র আকার ধারণ করেছে। আর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাত কিছুটা কমলেও এরপর আবারও বাড়তে পারে। আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত এই ভারী বর্ষণজনিত কারণে ভূমিধসের যে সতর্ক সংকেত সেটি আমরা আরো ৪৮ ঘন্টা বৃদ্ধি করেছি, এবং সেই সাথে বলেছি যে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের যেসব এলাকায় পাহাড় রয়েছে সেসব এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার রাঙ্গামাটি, কক্সবাজার, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। দুর্গত এলাকায় মানুষকে সতর্ক থাকার আহ্বানও জানান এ কর্মকর্তা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দেখছেন জনপদ সংবাদ।
গণহত্যা ও দুর্নীতির দায়ে একের পর এক মামলায় জড়াচ্ছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা হয়েছে 5টি। এর মধ্যে 3টিতে সাবেক প্রধানমন্ত্রীকে প্রধান আসামি করা হয়। আছেন আমির হোসেন আমু, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননও। মামলা থেকে বাদ যায়নি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। আরো জানাচ্ছেন নাফিয়া ফারজানা। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গণহত্যা ও দুর্নীতির দায়ে হচ্ছে একের পর এক মামলা। বৃহস্পতিবার শেখ হাসিনাকে প্রধান করে আদালতে 3টি মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। এতে নতুন করে যুক্ত হয়েছে আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর নাম। 18 জুলাই আশুলিয়া থানার সাভার হাইওয়ে এলাকায় পুলিশ ও বিজিবির গুলিতে নিহত হন আসহাবুর ইয়ামিন, আলামিন ও মেহেদি হাসান। এ ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়কে আসামি করা হয়। এছাড়া 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ছাত্রলীগের সভাপতি সম্পাদক সহ 44 জন ও অজ্ঞাতনামা আরও 150 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। 20 জুলাই সাংবাদিক আমিনুল ইসলাম ইমন আহতের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ 16 জনের বিরুদ্ধে রমনা থানায় হত্যা চেষ্টা মামলা হয়। গুলি করে মুমূর্ষু অবস্থায় ফেলে তার ব্যবহৃত R15 মোটরসাইকেলটি ডিবি পুলিশ নিয়ে যায় স্থান থেকে। পরবর্তীতে স্থানীয় জনগণ পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসে। তিনি এখন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তার পা এবং হাত নিউরোলজিক্যাল প্রবলেম আছে, অচল হয়ে যাওয়ার উপক্রম। তিনি বাঁচবেন কিনা তারও নিশ্চয়তা নাই। মোহাম্মদপুরে 2 বন্ধু নাস্তা খেতে বের হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে মারা যান শাহরিয়ার। এ ঘটনায় শেখ হাসিনা সহ 68 জনের নামে মোহাম্মদপুর থানায় মামলা করেন ভুক্তভোগীর পরিবার। বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের সময় স্থানীয় কিছু আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং বিভিন্ন পদপদবীধারী আওয়ামী লীগের সংগঠনের তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং তারা সশরীরে উপস্থিত হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এছাড়া যাত্রাবাড়ি থানায় ওবায়দুল কাদেরকে প্রধান করে 6 জনের বিরুদ্ধে মামলা হয়। এদিকে মতিঝিল থানায় এসিকে প্রধান করে 20 জন পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা করা হয়। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দর্শক, আমরা আবারও বন্যা পরিস্থিতির খবর জানবো। আমরা যাব খাগড়াছড়িতে, সেখানে রয়েছেন সহকর্মী অপু দত্ত। অপু, আপনি নিশ্চয় শুনছেন আমাকে, আপনি জানাবেন বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখছেন এই মুহূর্তে, আর দুর্গতদের উদ্ধারে কি পদক্ষেপ নিয়েছে প্রশাসন? আসলে যদি এখানকার সাবেক বন্যা পরিস্থিতি বলি, এটি হচ্ছে স্মরণকালের এক ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে খাগড়াছড়ি। এই বন্যা আসলে বিপর্যস্ত হয়ে পড়েছে খাগড়াছড়ির সাধারণ মানুষের জীবনযাত্রা। এখানে নদীর তীরবর্তী যে মানুষগুলো আছে, অনেক মানুষ কিন্তু আটকা পড়েছে, কিন্তু তাদেরকে উদ্ধারের জন্য তেমন কোনো ব্যবস্থা এখন সম্ভব হচ্ছে না। আপনাকে জানাতে চাই যে আজ সকাল থেকে আসলে চেংড়ি মানি নদীর পানি বেড়ে খাগড়াছড়ি সহ বিস্তীর্ণ এলাকাতে ডুবে যায়। অন্যদিকে জেলার দিঘিনালা, পানছড়ি, রামগড়ের বিভিন্ন অংশ কিন্তু পানিতে তলিয়ে গেছে। একই সাথে ঠিক একটু আগে জালিয়াবাড়ি এলাকায় পাহাড় ধসে খাগড়াছড়ির সাথে ঢাকা সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। মানুষের দুর্বিষহ আসলে আজকে 24 ঘন্টায় দ্বিতীয়বারের মতো বন্যায় আক্রান্ত হয়ে এটা আসলে পরিষ্কার হয়েছে। কারণ গত 2 মাসে এই নিয়ে 4 বার বন্যায় আক্রান্ত হয়েছে এবং গত 24 ঘন্টায় এই নিয়ে দ্বিতীয় দফায়। এবং এবারে বন্যাকে 2007 সালে যে ভয়াবহ বন্যা ছিল সেই বন্যার সাথে আসলে তুলনা করা হচ্ছে। ও শহর কেন্দ্রিক যে ঘরগুলো আছে 3 থেকে 4 ফিট নিচে কিন্তু তলিয়ে গেছে। তবে অব্যবস্থাপনাতে কিছুটা আমাদের চোখে পড়েছে। এখানে আসলে অনেক আশ্রয় কেন্দ্র সমবেত আসলে ত্রাণ পৌঁছানো যায়নি এবং অনেক কেন্দ্রে ত্রাণও যায়নি। একই সাথে দিঘিনালার বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রের পানিতে তলিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। তবে আসার আলো হচ্ছে ঠিক 1 ঘন্টা ধরে প্রায় 4 ইঞ্চি পানি কমেছে বলে আমরা সংশ্লিষ্ট সূত্রে জানতে পেরেছি। যদি পানি কমে সেক্ষেত্রে আসলে
ক্ষয়ক্ষতির চিত্র দেখা যাবে। আর এই মুহূর্তে আসলে এই শহরে কিন্তু যেখানে বন্য কমিটি কিন্তু বিদ্যুৎ নেই এবং ইন্টারনেটের সংযোগে কিন্তু খুবই দুর্গতিতে চলছে। তো সবকিছু মিলে আসলে এক ভয়াবহ অবস্থা কিন্তু খাগড়াছড়িতে বিরাজ করছে এবং কবে পানি কমবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হবে এটা বলা কঠিন। একই সাথে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি যে গত 3 দিন ধরে প্রায় 250 পর্যটক কিন্তু সাজেকে আটকে আছে। সাজেকে এবং খাগড়াছড়ি সড়কের যে মাচালাং যে পয়েন্টটি আছে এরকম 2-3টি পয়েন্ট পেরিয়ে যাওয়ার কারণে মূলত পর্যটকরা ফিরতে পারছে না। সেই জায়গা থেকে সাজেকের যে কটেজ রিসোর্ট মালিকরা আছে তারা 50% ছাড় দিয়ে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। তবে তারাও কখন নাগাদ খাগড়াছড়ি ফিরতে পারবে কিন্তু কিংবা খাগড়াছড়ি থেকে ঢাকা ফিরতে পারবে এটা আসলে এখনো পর্যন্ত অনিশ্চিত। তো এই ছিল আসলে খাগড়াছড়ির বন্যার সর্বশেষ। অপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ি থেকে সহকর্মী অপু জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবরাখবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতা ও নিহতের ঘটনা তদন্তে ঢাকা এসেছে জাতিসংঘের প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠক শেষে জাতিসংঘের হাই কমিশনার দপ্তরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন জানান, অন্তর্বর্তী সরকারকে সহায়তায় প্রাথমিক ও প্রাক অনুসন্ধানে আলোচনা হয়েছে। এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার নাগরিক সমাজ ও বাংলাদেশের জনগণকে যে কোনো ধরনের সহায়তার কথা জানান তিনি। গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় তরুণদের সাহসিকতার প্রশংসা করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার টার্ক। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সংস্কার ও মানবাধিকার এগিয়ে নিতে এটিকে সুযোগ হিসেবে দেখছেন তিনি। The High Commissioner for Human Rights, Mr. Volker Turk, is really inspired by the courage and commitment to democracy and human rights of the Bangladesh people, particularly the students and particularly the youth. And he sees this as an historic opportunity for the country in restoring democracy, renewing institutions, and advancing human rights. And he wants the office to support the interim government, civil society, people of Bangladesh in any way that we can. দর্শক, বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো যাচ্ছে চট্টগ্রামে। সেখানে আছেন সহকর্মী এ কে এম নাজিম। নাজিম, আপনি আমাদেরকে জানাবেন চট্টগ্রামে বন্যার পরিস্থিতির কি অবস্থা দেখছেন? আসলে বন্যা পরিস্থিতির কথা বলতে গেলে চট্টগ্রামে গতকালকে রাত থেকে যে ভারী বৃষ্টি, সেই ভারী বৃষ্টির কারণে পুরো চট্টগ্রামের নিচু এলাকাগুলো আসলে পানিতে থই থই করছে। কারণ চট্টগ্রামের অধিকাংশ এলাকা এখনো যেসব নিচু এলাকা সবগুলো পানির নিচে। আমরা সকাল থেকে চট্টগ্রামের মুরাদপুর, 2 নম্বর গেট, আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, কাতালগঞ্জ, বাকলিয়া, ভদ্রা সহ যতগুলো এলাকা রয়েছে সবগুলো এলাকাতেই পানি থই থই করছে। এখানে পানিবন্দী অনেক মানুষ রয়েছে। কারণ আমরা সকালের পর থেকে বিভিন্ন জায়গায় খোঁজ দিয়েছি, বেশিরভাগ আসলে খাল যে নালাগুলো রয়েছে সবগুলো খাল নালার মুখগুলো জাম হয়ে থাকার কারণে বা ভরাট হয়ে থাকার কারণে মূলত এইসব এলাকাগুলোতে পানিবন্দী বলে এখানকার সাধারণ মানুষ রয়েছেন তারা যে বলেছেন। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে জোয়ারের সাথে আসলে যে ভারী বৃষ্টির পানি সেই সাথে জোয়ারও যোগ হওয়ার কারণে সাগরের পানিগুলো চলে আসার কারণে মূলত আরো বেশি করে ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। চট্টগ্রামের এইভাবে আসলে গত কয়েক বছরে এমন জলাবদ্ধতা খুব কম দেখা গেছিল। কারণ যেভাবে বিভিন্ন এলাকাগুলোতে এখনো পানিবন্দী রয়ে পড়েছে মানুষ, সেতে করে আসলে এক ধরনের বিভীষিকাময় পরিস্থিতি দাঁড়িয়ে হচ্ছে। কারণ সড়কে যেসব পানি রয়েছে বা জলাবদ্ধতা যে সৃষ্টি হচ্ছে এখানে সবগুলো নোংরা, ময়লা, বিষাক্ত পানি। এসব পানির কারণে আসলে মানুষের রোগ জীবাণু শরীরে ছড়াবে বলে এখানকার মানুষ বলছেন। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, চট্টগ্রামের আশপাশে যতগুলো উপজেলা রয়েছে হাটাজারি, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভোজপুর, মিরসরাই, এইসব এলাকার অধিকাংশ গ্রাম কিন্তু এখনো পানিতে তলিয়ে গেছে। কারণ সবচাইতে বেশি ভোগান্তির মধ্যে আছেন ফটিকছড়ি এবং মিরসরাইয়ের মানুষ। মিরসরাইয়ের প্রায় আমরা যেটি জেনেছি প্রায় 20,000-এর অধিক পরিবার এই পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ কঠিন থেকে কঠিন আকার ধারণ করছে। আর ফটিকছড়িতে বলতে গেলে মিরসরাই, ফটিকছড়ি এবং হাটহাজারীর গ্রামীণ যেসব সড়ক রয়েছে সবগুলো সদর উপজেলার সাথে গ্রামীণ সড়কগুলোর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
এতে করে অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, আসলে মোবাইল ফোনে যোগাযোগ করা যাচ্ছে না এবং অধিকাংশ মানুষ আসলে কিভাবে রয়েছেন সেটিও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তবে সকালের পর থেকে আমরা যেটি বিভিন্ন মাধ্যমে জেনেছি, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন পক্ষ থেকে যে যার অবস্থান থেকে রয়েছেন সবাই যারা বন্যা দুর্গত মানুষগুলো রয়েছে তাদেরকে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুকনা খাবার দেওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় যেসব সামগ্রী প্রয়োজন সেগুলো তারা দেওয়ার চেষ্টা করছেন। আর আরেকটি বিষয়, এখন পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন উপজেলা সহ নগরীতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন হটলাইন নাম্বার চালু করা হয়েছে, যেন যারা বন্যা দুর্গত রয়েছেন, যারা আটকা পড়েছেন বিভিন্ন বাসাবাড়িতে, তাদেরকে যেন উদ্ধার করা হয়। তবে এই যেটি বলে রাখি, আপনার চট্টগ্রামের হাটহাজারী ফটিকছড়ি হয়ে যে নদী বয়ে আসছে হালদা নদী, সেই হালদা নদীর পানি এখন বিপদসীমার উপরে বহমান রয়েছে, কারণ হাটহাজারী উপজেলার প্রায় 10 থেকে 12টি গ্রাম ফটিকছড়ি উপজেলা পুরো উপজেলায় পানিতে থই থই করছে। অনেকগুলো সড়ক বিচ্ছিন্ন রয়েছে, পাশাপাশি নগরেও নগর যেসব নিচু এলাকা রয়েছে সবগুলো এলাকায় মানুষগুলো পানিবন্দী, কারণ এখানে অনেক এলাকাতে বিদ্যুৎ একবার গেলে ঘন্টা থেকে 1.5 ঘন্টা, অনেক সময় 3 ঘন্টা পর্যন্ত থাকে না। আর এইসব এলাকার আসলে যারা সড়কের পাশে দোকান রয়েছেন বা যারা মার্কেটে রয়েছেন সবগুলো মার্কেটেই পানিতে থই থই করছে। আমরা এখন যেখানে রয়েছি সেটি নগরের একটি গুরুত্বপূর্ণ এলাকা, চকবাজার এলাকা। এই এলাকার বেশিরভাগ মানুষ এখনো পানিবন্দী, তারা, কারণ এই পানিগুলো এখনো আসলে এখানে থমকে আছে, কোনোভাবে যাওয়ার রাস্তা নেই, কারণ যতগুলো খাল নালা রয়েছে সবগুলো অপরিষ্কার থাকার কারণে মূলত পানিগুলো যাওয়ার কোনো ধরনের রাস্তা নেই, সেজন্য মানুষের দুর্ভোগ আরো বাড়ছে। আর এই বিষাক্ত পানির কারণে সাধারণ মানুষের মাঝে রোগ জীবাণু বাড়বে বলে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা আমাদেরকে বলছেন। আরেকটা বিষয় বলে রাখি, যদি আজ রাতেও ভারী বৃষ্টি হয় তাহলে উপজেলাগুলোতে যেসব গ্রাম এখনো আসলে পানিতে যায়নি সেসব এলাকাগুলো কিন্তু পানিতে চলে যাবেন। সবচাইতে ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়েছে আপনার চট্টগ্রামের মিরসরাই এবং ফটিকছড়ি উপজেলায়, কারণ ওইসব উপজেলার এখনো প্রায় 1.5 লক্ষাধিক মানুষ এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। নাজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নাজিম, তিনি জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি। দেখছেন দেশ জনপদ সংবাদ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের টেঁটা যুদ্ধে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছে কমপক্ষে 30 জন। বৃহস্পতিবার ভোরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। জানা যায়, আধিপত্য বিস্তার ঘিরে গ্রামের ফিরোজ মেম্বার ও শাহ আলম মেম্বারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সংঘর্ষ হয়। বুধবার রাতে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। রাতভর সংঘর্ষে টেঁটা ও গুলিতে 4 জনের মৃত্যু হয়, আহত হয় 30 জনের বেশি। আশঙ্কাজনক অবস্থায় অনেককেই পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা 3:30টার দিকেও থেমে থেমে সংঘর্ষ চলছিল। ক্ষমতার ছোঁয়ায় নামে বেনামে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। টানা 3বার নির্বাচিত হওয়ায় হয়ে ওঠেন বেপরোয়া। সাধারণ মানুষকে ভয় ভীতি দেখিয়ে গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। সহকর্মী মেহেদী নূর পরশের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। মেয়র পদ এ যেন আলাদিনের চেরাগ। 2012 সালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় এ পদ পেয়ে যান তাকজিল খলিফা কাজল। ক্ষমতার কাছাকাছি এসেই শুরু করেন নানা অনিয়ম আর দুর্নীতির কর্মকাণ্ড। এরপর রাতের ভোটে আরও 2বার মেয়র নির্বাচিত হন। এতে করে বেশ বেপরোয়া হয়ে ওঠেন কাজল। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে তৈরি করেন ত্রাসের রাজত্ব, গড়ে তোলেন সম্পদের পাহাড়। আধা পাকা ঘর থেকে এখন তিনি বহুতল ভবন সহ অন্তত 15টি জায়গার মালিক। এর মধ্যে রাধানগর, ভবানীপুর, খড়মপুর, কালিকাপুর উপজেলায় রয়েছে প্রায় 2500 শতক জায়গা। রয়েছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানও। এছাড়াও স্ত্রী ও তার নামে ঢাকায় রয়েছে বেশ কয়েকটি আলিশান ফ্ল্যাট। আখাউড়া পৌরসভাতে এমন কোনো এরিয়া নাই যেখানে ওনার এরকম 2-3টা বাড়ি নাই। এরকম একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। চেকপোস্টে সকল ব্যবসা উনি এককভাবে নিয়ন্ত্রণ করছে। কাউরে কোনো লোককে ব্যবসা করতে দিচ্ছে না। সব যে ব্যবসা করছে সবাই ওনাকে কমিশন দেওয়া লাগছে বড় অঙ্কের একটা। এবং ওনার যে আত্মীয় স্বজন ছিল, যেমন ওনার ভাতিজারা ছিল, ওনার চাচাতো ভাইরা ছিল, কড্ডা থেকে আইনা না তারা আখাউড়াতে চাঁদাবাজি করাইতো, টেন্ডারবাজি করাইতো। আমরা পানি লাইন পাই না, পানির বিল দিচ্ছে প্রতি বিলে আমরা 500 করে দিতে হয়েছে পানির বিল। এটা দিতে হয়েছে। তারপর ময়লা গাড়ি দেয় নাই, ময়লা গাড়ি বিল নিচ্ছে।
মেয়র কাজলের দাপটে দীর্ঘদিন ধরে মানুষ অতিষ্ঠ, ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়নি। অবশেষে সরকার পতনের পর জনতার রসনালে পড়ে পরিবার সহ বিশাল রাজ্য ফেলে পালিয়ে যান তিনি। পলাতক এই মেয়রের তদন্তপূর্বক ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানান সচেতন নাগরিক কমিটি। আখড়ার জনগণ স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর যে ধরনের একটা ক্ষোভের একটা বহিঃপ্রকাশ, তারই বহিঃপ্রকাশের এই ঘটনায় ওনার নিজস্ব ভবন টবন ভাঙচুর। আখড়া পৌরসভার পলাতক মেয়রের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তদন্ত করবে এবং তার অবৈধ সম্পদ কি পরিমাণ অর্জন করেছে এটি জাতির সামনে তুলে ধরবে। কাজলের মতো সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এখন সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখরের বিরুদ্ধে কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়োগ ও ভর্তি বাণিজ্য এবং উন্নয়ন প্রকল্প থেকে কমিশন বাবদ এসব টাকা নেন তিনি। শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মুখে 14 আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন সৌমিত্র শেখর। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। 2021 সালের 15 ডিসেম্বর 4 বছর মেয়াদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর। এরপরই বেপরোয়া হয়ে ওঠেন তিনি। নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য, প্রশাসনিক পদে রদবদলে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর তার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আন্দোলন গড়ে তোলেন শিক্ষার্থীরা। ভর্তি বাণিজ্য হয়েছে, শিক্ষক নিয়োগে বাণিজ্য হয়েছে, বিভিন্ন উচ্চপদস্থ পদে নিজ সম্প্রদায়ের লোকগুলোকে তিনি প্রতিষ্ঠা করেছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়োগ পরীক্ষা উনি নেন না। উনি ঢাকায় বিভিন্ন ক্যাম্পাস ভাড়া করে সেখানে পরীক্ষা নেন। ঢাকাস্থ লিয়াজো অফিসে বসে উনি নিয়োগ দেন। ভিসির অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামেন শিক্ষকরাও। কর্মকর্তা কর্মচারী নিয়োগে দুর্নীতি, গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিপুল অর্থের বিনিময়ে শিক্ষার্থী ভর্তি সহ শিক্ষক নিয়োগে ভিসি ডক্টর সৌমিত্র শেখরের বিরুদ্ধে 30 থেকে 90 লাখ টাকা নেয়ারও অভিযোগ করেন শিক্ষকরা। কোনো পদে নিয়োগ দিয়ে 70 লাখের উপর টাকা উপরে একটা পদের ভ্যাকেন্সি নেওয়া হয়েছে। উনি গুচ্ছ ভর্তি পরীক্ষার যে পরবর্তী যে ওয়েডিং থেকে ভর্তি করা, এই বিষয়টা উনি নিজেই এককভাবে সিদ্ধান্ত পরিচালনা করেছে। নিয়োগ পরীক্ষায় ভিসির ধাপে ধাপে টাকা নেয়ার বিষয়টি উল্লেখ করে ইউজিসিও নিয়োগে অনিয়মের তথ্য পেয়েছে বলে জানান এক শিক্ষক। একটা বিভাগের শিক্ষক নিয়োগে 3টা ধাপে টাকা নেওয়া হয়েছে। আর একটা হলো যেটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ওরা তদন্ত করে দেখেছে যে দেয়ার ইজ সামথিং ইজ রং। ভিসি সৌমিত্র শেখর তার মেয়াদে 21 জন শিক্ষক এবং 30 থেকে 40 জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। ভারত থেকে আসা পানিতে ফেনী, কুমিল্লা সহ 8 জেলায় ভয়াবহ বন্যা, চরম দুর্ভোগে পানিবন্দী মানুষ, তলিয়েছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। বৃষ্টি না কমলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা, দুর্গতদের উদ্ধার স্পিড বোট সহ উদ্ধার সামগ্রী পাঠাচ্ছে বিআইডব্লিউটিএ। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরও মামলা, অভিযোগ তদন্তে ঢাকা জাতিসংঘের প্রতিনিধি দল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক। এবং মেয়র পদ যেন আলাদিনের চেরাগ, সম্পদের পাহাড় গড়েছেন আখাউড়ার পৌর মেয়র কাজল, ত্রাসের রাজত্বে কোণঠাসা স্থানীয়রা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।